দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। আপনাকে স্বাগত। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ইস্যুর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়। এই বিজেপির জয়ে আমরা কতটা আতঙ্কে, এই বাংলার মানুষ কতটা আতঙ্কে আছে, আর এই সংকটের সমাধান কি আসলেই কি এটা শুধু আতঙ্ক নাকি লোক দেখানো ইস্যু? আমরা এটা নিয়ে কথা বলতে চাই। আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে বাংলাদেশে এই বিজেপির জয়ে কতটা প্রভাব পড়বে। আমি সাইদ আরমান একটু প্রথমে জানতে চাই যে এই যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে বাংলাদেশে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কি আসলে খুবই গুরুত্ব নাকি এটা, কারণ কেন্দ্রীয় সরকার তো বিজেপি আছেই, কেন্দ্রীয় সরকারের সাথে এই সরকারের সাথে এক ধরনের ভালো সম্পর্ক আছে, এটা কি নাকি রাজনৈতিক আতঙ্ক তৈরি করার চেষ্টা? আসলে আপনাকে একটি কথা বলি, মানে পশ্চিমবঙ্গ তো একটি অঙ্গরাজ্য, তাই না? একটি রাজ্যের নির্বাচনে কে ক্ষমতা এলেন না এলেন সেটি একদিকে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ওই দেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশের সম্পর্কে খুব বেশি যে এক ধরনের ইনফ্লুয়েন্স প্রভাব তৈরি করে তেমনটি কিন্তু ভাববার সুযোগ নেই। যদিও আমরা আমাদের মধ্যে সেই ধারণা রয়েছে যে আমরা বাংলাদেশি অনেকেই মনে করি বাংলাদেশের সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গের যোগাযোগটা সবচেয়ে বেশি কাছের এবং আমাদের প্রায় তিন মানে চারপাশে বড় একটি অংশ তারা রয়েছে, যার কারণে মনে হয় যে বাংলাদেশ ভারত সম্পর্ক মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সম্পর্ক। এবং বিগত লম্বা সময় যেহেতু মমতা এর শাসন ক্ষমতায় ছিলেন, তার অনেক বাংলাদেশিরা আমরা অনেকেই মনে করি তার পক্ষপাতমূলক অনেক আচরণ দেখেছে, যার কারণে মনে হয়েছে পশ্চিমবঙ্গ আসলে বাংলাদেশের দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়েছে। আসলে কিন্তু তা না। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় কে এলেন কে যাবেন সেটি দিয়ে আমাদের বাঙালিদের বা বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশের কূটনৈতিক জায়গায় আসলে আনন্দিত হওয়ার খুব বেশি সুযোগ নেই, আবার আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। ভারত তার স্বার্থকে গুরুত্ব দিবে, এটি খুব স্বাভাবিক। সেটি পশ্চিমবঙ্গ কোন অবস্থানে গেল না গেল, যদিও আমরা বিগত দিনে যেটি বলছিলাম যে বিভিন্ন চুক্তিতে বিশেষ করে গঙ্গা চুক্তিতে পশ্চিমবঙ্গের অবস্থানের কারণে মমতার অবস্থানের কারণে মনে হয়েছে যে তিস্তা চুক্তিতে মনে হয়েছে যে এগুলো আসলে তারা নিয়ন্ত্রণ করে, তারা নির্ধারক, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ভারত তার স্বার্থকেই গুরুত্ব দিবে, তার বাণিজ্যকে গুরুত্ব দিবে, তার নাগরিকের সুরক্ষাকে গুরুত্ব দিবে, এটি গুরুত্বপূর্ণ। কাজেই মোটা দাগে যদি বলি, এটি বাংলাদেশিদের জন্য আতঙ্কেরও কোনো বিষয় মনে হয় না এবং আনন্দেরও কোনো বিষয় আমি দেখি না। কিন্তু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি ইতিহাস ঘাঁটি, দেখি যে আমরা যদি পেছনের ইতিহাস ঘাঁটি, বাংলার একটা ঐতিহ্য আছে। যে কোনো ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে আপনি খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গের একটা বড় ধরনের ভূমিকা ভারতের, যে ভারত উপমহাদেশের মধ্যে এই দুই বাংলার একটা বিশাল এই কারণে হয়তো বাংলাদেশের মানুষ এটাকে অতীব গুরুত্ব দেয়। কিন্তু আমাদের কাছে এবারে আমি একটু জানতে চাই যে ভারত কি বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে দেখে নাকি শুধু আঞ্চলিক প্রভাব বলের অংশ হিসেবে মনে করে? দুটো জায়গায় এখনো যে ভারত তার যেটি বললাম তার স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে কি ধরনের কূটনৈতিক শিষ্টাচার, কি ধরনের কূটনৈতিক আচরণ করা উচিত সেটি ভারত যেমন করে, বাংলাদেশও কিন্তু আমরা সেই পথেই হাঁটি। বাংলাদেশে বলতে পারেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা আবেগের সম্পর্ক, যেহেতু মহান মুক্তিযুদ্ধে তাদের বড় একটি অবদান, এটি অস্বীকার করবার কোনোভাবেই সুযোগ নেই। ভারতীয় অনেক সেনাবাহিনীর সদস্য এই দেশে তো বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেছে, এটিও সত্য। কিন্তু মানে ভারত আসলে এই সম্পর্কটাকে আবেগের জায়গা থেকে ভারতও যেমন দেখে, বাংলাদেশের নাগরিকরাও কিন্তু দেখে, শাসকরাও বিগত দিনে আমরা দেখেছি, শাসকরাও দেখেছে। এখন যেহেতু আপনি যেটি বলছিলেন যে ভূরাজনৈতিক প্রেক্ষাপট আসলে কতটা গুরুত্বপূর্ণ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আসলে এমন একটা অবস্থানে রয়েছে, সেটি শুধু ভারত না, সেটি ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে আসলে তাদের বলয় তৈরি করতে চায়, এটি ভূ রাজনৈতিক কারণে। সেই কারণে ভারত কিন্তু, যেহেতু আপনি জানেন যে ভারতের সঙ্গে তার চীনের এক ধরনের বিরোধ রয়েছে, তো বাংলাদেশ আসলে কোন দিকে কূটনৈতিকভাবে অবস্থান নেবে? যদিও বাংলাদেশ সবসময় চেষ্টা করে সবার সঙ্গে একটি সুসম্পর্ক রক্ষা করতে, কিন্তু সেটি তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আসলে চীন আমার বড় একটি বাণিজ্যিক অংশীদার, যেমন অর্থনৈতিক অংশীদার, আবার ভারতও কিন্তু তেমনটি। আপনি যদি দেখেন যে চীনের সঙ্গে আমাদের প্রায় 28 থেকে 30 বিলিয়ন ডলারের বাণিজ্য, আমাদের টোটাল যে মানে আমদানি রপ্তানি বাণিজ্য এর মধ্যে ভারতের সঙ্গে কিন্তু একেবারে ছোট না, প্রায় 15 বিলিয়ন ডলারের বাণিজ্য। এবং চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতিটা খুব বেশি, ভারতের সঙ্গে
তুলনামূলক কম, সেটিও একেবারে কম যে তা না, কিন্তু ভারত থেকে আমরা বছরে প্রায় $12 বিলিয়ন পণ্য ভারত থেকে আমরা আমদানি করি। সেখানে এখন আপনি জানেন যে আমাদের জ্বালানি পর্যন্ত আনতে হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ করছে ভারতীয় কোম্পানিগুলো, আরো অনেক পণ্য আনি। বিপরীতে আমরা আমাদের রপ্তানি খুবই কম, $1.5 থেকে $2 বিলিয়ন। কাজেই আমরা আমাদের জন্য বড় একটি বাজার ভারত হতে পারে, কিন্তু সেই বাজারটা আমরা দখল করতে পারি না, সেই বাজার আমরা শক্ত অবস্থান করতে পারি নাই। কিন্তু ভারত এই যে ভূরাজনৈতিক এই প্রেক্ষাপটগুলোর বিবেচনায় বাংলাদেশকে তার পাশে সবসময় চায়, এটি বিগত দিনেও চেয়েছে। বাংলাদেশের সরকারে কে এলো না এলো সেটা ইম্পর্টেন্ট না। যদি আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে ভারতের সঙ্গে সম্পর্কে একটি টানাপোড়েন, যার কারণে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে আমরা অনেক কিছু অন্তরায় বা বাধার মধ্যে পড়েছি, যেগুলো এখনো কাটে নাই। মনে করা হচ্ছে যে যেহেতু এখন নতুন রাজনৈতিক সরকার এলো, এই সংকটগুলো হয়তো বা কাটবে। এবং আপনি খেয়াল করবেন যে এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফর কিন্তু ভারতে, এটি কিন্তু এক ধরনের বার্তা দেয়া ভারতের কাছে যে তাদের সঙ্গে আমরা সম্পর্কটাকে যে একটি ভাঙন যেটি অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হয়েছে, সেই সম্পর্কটা যাতে একটু জোরালো করা যায়, একটু শক্তিশালী করা যায়। যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের একটি মানুষের বিশাল চাহিদা ছিল, এবং বিশেষ করে এই সরকার, বর্তমান সরকার বিএনপি কিন্তু এই আন্দোলন করছিল তিস্তা চুক্তি নিয়ে। আপনি খেয়াল করে দেখবেন যে এক ধরনের একাট্টামি বলেন, ঘাওড়ামি বলেন, মমতা ব্যানার্জি যে ক্ষমতায় ছিলেন তার কিন্তু এক ধরনের ছিল যে না, তিস্তা এক ফোঁটা জল দিবে না, এরকম এক ধরনের বক্তব্য ছিল। এখন তো কেন্দ্রীয় শাসন হলো বিজেপি, এবং এখানে পশ্চিমবঙ্গেতেও বিজেপি এখন ক্ষমতায়। আপনার কি মনে হয় যে তাহলে এই তিস্তা চুক্তি যেটা এই সরকার চায়, সেটা কি সম্ভাবনা আছে নতুন এই চুক্তিটা হওয়ার? আমার কাছে যেটি মনে হয়, এটি যদি মোদী সরকার বিগত দিনে আন্তরিকভাবে চাইতেন, তিনি কিন্তু এটি কার্যকর করতে পারতেন। যেটি বললাম যে আসলে কোনো দেশই তার নিজের স্বার্থকে, আপনি দেখেন যে বাংলাদেশ বিদায় অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বড় একটি চুক্তি করে গেছে, তাই না? এবং চুক্তির ফলে বাংলাদেশ এক ধরনের লোকসানে পড়ছে বলে, এবং চুক্তিটা অনেকটা একপাক্ষিক হয়েছে বলে অনেকেই কিন্তু মনে করছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, বিশ্লেষকরা তেমনটি বলছে। এই যে প্রশ্ন উঠছে, একইভাবে তার মানে কি বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের স্বার্থ এতটুকু নষ্ট হোক সেটি আমরা চাই না। ভারতের নাগরিকরাও কিন্তু তেমনটি কিন্তু চান। কাজেই আমি যেটি বলছিলাম যে মমতা কি চাইলেন না চাইলেন সেটি ইম্পর্টেন্ট না, আদৌ সেটা ভারত সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার সেটি চেয়েছে কিনা। তিস্তা চুক্তির সাথে আপনি জানেন যে এটা শুধু একটা পানির চুক্তি না, এখন আসলে এটি একটি মানে ভারতের রাজনীতি, চীনের রাজনীতি, বাংলাদেশ অনেকগুলো ইস্যুর মধ্যে জড়িত হয়েছে। বা চীন বাংলাদেশে এই সমস্ত পানি বন্টন ব্যবস্থাপনা আপনি জানেন যে বিনিয়োগ করতে চেয়েছে। এগুলো তো ভারতকে কিছুটা উদ্বিগ্ন করবেই। ভারত এটিকে তার নিরাপত্তার হুমকি হিসেবে কিন্তু দেখেছে, যদি চীন বাংলাদেশে এই সমস্ত অবকাঠামোতে বিনিয়োগ করে। এই বিষয়গুলো রয়েছে। তবে হ্যাঁ, এটি স্বস্তির খবর যে যেহেতু এখন বাংলাদেশের রাজনৈতিক সরকার, আপনি জানেন যে অনেক দিন পরে কিন্তু, এবং লম্বা সময় পরে বাংলাদেশে যারা কূটনীতিক হিসেবে ভারতের দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু পেশাদার কূটনীতিক নিয়োগ পেয়েছে। এখন যেটি শোনা যাচ্ছে, যদি একজনের নাম শোনা গেল তারপর আবার আরেকজনের নাম শোনা যাচ্ছে, কিন্তু একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক পেশাজীবীকে কিন্তু বাংলাদেশে কূটনীতিক হিসেবে ভারত পাঠাতে চাচ্ছে। এটি কি বার্তা দেয়? আসলে বার্তা দিচ্ছে এটি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে ভারত নতুন করে চিন্তা করছে। যেহেতু রাজনৈতিক সরকার, বিজেপি সরকারও রাজনৈতিকভাবে দুইটা অন্তর্বর্তী সরকারের সময় যে পতনটা হয় সম্পর্কের ক্ষেত্রে, সেটি আর কোনো সরকারই চায় না, সেটি আমরা বুঝতে পারছি। কাজেই তিস্তা চুক্তিতেও হয়তো বা আবার আলোচনা হবে। জানি না ভারত সেটি আন্তরিকভাবে কতটা চায় বা কেন্দ্রীয় সরকার কতটা আন্তরিকভাবে চায়। আমি মনে করি সেটার উপরে তিস্তা চুক্তির ভাগ্য নির্ধারিত হবে। আমরা কি এই মানে অনেকেই শোনা যায় যে বর্তমান প্রেক্ষাপট আমরা যদি খেয়াল করে দেখবেন যে ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি, এই অভ্যন্তরীণ রাজনীতিতে আপনি দেখবেন নানা ধরনের পট পরিবর্তন হচ্ছে। সেটার সাথে কি বাংলাদেশের যে বাংলাদেশ কি এটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে কিনা, ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটার প্রভাব কি বাংলাদেশে পড়ছে কিনা? একটা ছোট কথা বলি, ভারতে তো অনেক জাতি বসবাস করে, তাই না? কিন্তু দেখবেন যে বারবার যে আলোচনাটি আসছে, ভারতের এই যে অর্থনৈতিক উন্নতি, ভারতের এক ধরনের কাঠামোগত
উন্নয়ন, আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থান শক্তিশালী করা, এই যে এত জাতির বসবাস, তারপরে তাদের কিন্তু একটা একাট্টা রয়েছে। সেই দিক থেকে দুর্ভাগ্য আমাদের, আমরা কিন্তু একটা জাতি থাকলেও কিন্তু আমরা রাজনৈতিক বিভাজন বলেন, নানা ইস্যুতে বাংলাদেশের মানে জাতীয় স্বার্থে আমরা অনেক সময় এক হতে পারিনি। আপনি যেটি বলছিলেন যে এই যে যেমন শুরুতে বলছিলেন যে ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের এই যে শুভেন্দু অধিকারীর জয়ের পরে কি সাংস্কৃতিক যোগাযোগ কি হবে, আমি যে কিন্তু উত্তরে যেটি বলছিলাম যে কখনোই কেন্দ্রীয় সরকারের বাইরে এসে সাংস্কৃতিক কোনো চুক্তিও ভারতের সঙ্গে আমাদের হয় নাই, বাণিজ্যিক কোনো চুক্তিও হয় নাই। তো ভারত তার অবস্থানকে সবসময় এমনভাবে শক্তিশালী করে এমনভাবে গড়ে তুলেছে, যদিও বিজেপি অনেকটা হিন্দুত্ববাদে কট্টর, যার কারণে আমরা অনেকেই সংখ্যার কথা বলি, কিন্তু সবকিছুর পরে যখন গত নির্বাচনে মোদীকে ওই দেশের জনগণ যখন সমর্থন দেয়, তার মানে তার শাসন ব্যবস্থায় মানুষের আস্থার কারণে। এবং আরেকটি তথ্য আপনাকে দিই, আপনি যদি দেখেন যে 84 পরে এই যে লম্বা সময়ে এই যে ভারতের এই 29 অঙ্গরাজ্যের মধ্যে এখন মনে হয় বিজেপির 15টি অঙ্গরাজ্য বিজেপির নিয়ন্ত্রণে, 94 পরে, তাই না? 94 পরে। তো এটি কিন্তু কখনো হয় নাই। তার মানে ভারতের নাগরিকরা কিন্তু এক ধরনের নতুন বার্তা দিচ্ছে, তাদের ধর্মীয় যে উত্থান সেটিকে কিন্তু তারা আরো সুসংহত করবে। এবং মমতা তো এটি অনেকেই মনে করেন যে মমতা যে লম্বা সময় শাসন ক্ষমতায় ছিলেন, উল্টো অবস্থানে থেকে সেখানে কিন্তু মুসলমানদের একটি ভোট ব্যাংক কিন্তু কাজ করেছে। এইবার নির্বাচনের তথ্য দিই আপনাকে। এবারে যদি বলি যে ওয়েস্ট বেঙ্গলে যদি মুসলিম 294টি আসনের মধ্যে 293টি আসন নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত 38 জন মুসলিম প্রার্থী এই নির্বাচনে জয়ী হয়েছেন। সেই মুসলিম ভোটের কিন্তু এক ধরনের প্রভাব আছে, এবং মুসলিম বেশিরভাগ যারা এই যে 38 জন বেশিরভাগই প্রার্থী হলো এই তৃণমূলের। তার মানে হলো কি মুসলমানদের এক ধরনের প্রভাব আছে। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাই এর সাথে যে বাস্তবতাটা হলো যে বাংলাদেশের মানুষের ভিতরে সাম্প্রতিক সময়ে যদি আপনি দেখেন ভারত বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে। আমারও একটা অভিজ্ঞতা আছে কিছুদিন আগে ওই পশ্চিমবঙ্গে যাওয়ার, সেখানেও এক ধরনের মনোভাব ছিল, বাংলাদেশ বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে। এই যে এটার জন্য দায়ী কে বা কারা, কি বাবা এটা সমাধানের পথটা কি? সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে, কারণ প্রতিবেশীর সাথে এক ধরনের সুসম্পর্ক আবারও তৈরি হচ্ছে, সরকারের সাথে যখনই তৈরি হচ্ছে মানুষের সাথেও তৈরি হচ্ছে। এটার থেকে বের হয়ে আসার কি উপায়টা আসলে? এটি আসলে তৈরি হয়েছে, আপনি জানেন যে বাংলাদেশে তো প্রায় টানা 16 বছর আওয়ামী লীগের শাসন ক্ষমতা ছিল, এবং আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যার কারণে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ সম্পর্কটা একটু নিবিড়। এবং বিগত অন্তর্বর্তী সরকারের শাসনামলে আপনি দেখেছেন যে ঢাকা রাজপথে কিন্তু দিল্লি না ঢাকা এই ধরনের স্লোগান তৈরি হয়, এবং অনেকেই মনে করে সম্পর্কের পতনটা, আমি যেটি 2বার বলেছি আপনাকে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের পতনটা কিন্তু সেই জায়গা থেকেই তৈরি হয়। এবং এটিও সত্য, বাংলাদেশের অনেক মানুষ মনে করে যে ভারত বাংলাদেশের স্বার্থকে যতটা গুরুত্ব দেয়, একই সঙ্গে আসলে আওয়ামী লীগের স্বার্থকে ততটাই গুরুত্ব দেয়। সেটি একটি প্রেক্ষাপট, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বড় রাজনৈতিক প্রতিবেশী হিসেবে আমাদের 4/3 অংশই আসলে ভারত, তাই না? তো কাজেই তার সঙ্গে প্রতিযোগিতা করে, আর্থিক সক্ষমতা না থাকার পরে প্রতিযোগিতা করে তার বিরুদ্ধে কথা বলে, আপনি মানে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে এসে কথা বলে কোনো কিছু অর্জন করা যায় না। আমার কাছে মনে হয় যে দুই দেশের সম্পর্কটা যাতে আরো জোরালো হয়, শক্তিশালী হয়, সেই দিকেই বাংলাদেশের মানুষের নজর দেওয়া উচিত ছিল। কিন্তু বিগত সময়ে কিন্তু আমরা গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখিনি, বরং উল্টো দেখেছি যে ভারতের সঙ্গে সম্পর্কটা কিভাবে নষ্ট করা যায় সেরকম পদক্ষেপ কিন্তু দেখেছি তারা সরকারের সঙ্গে কিছু ব্যক্তির কথাবার্তায়। এখন হয়তো বা বিএনপি সেই পথে হাঁটছে না, যেটি আমরা বলছিলাম, যে যার কারণে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান প্রথমের সফরটা কিন্তু ভারতে দিলেন, এবং এতে আশা করা হচ্ছে যে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে হয়তোবা
শিগগিরই দেখা হবে, কথা হবে। কাজে সম্পর্কটা নতুন মাত্রা পাবে। বাংলাদেশের নাগরিক হিসেবে অনেকেই সেটি প্রত্যাশা করে। ভারতের নাগরিক, ভারতের মানুষ, বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার তেমনটি প্রত্যাশা করছে বলে কিন্তু মনে হচ্ছে আর কি। কিন্তু আমি একটা জিনিস একেবারে শেষ মুহূর্তে জানতে চাই, সেটা হলো যে আমরা যতটা গুরুত্ব দিই, বাংলাদেশ সরকার যতটা গুরুত্ব দিই, ভারত কি আমাদেরকে ততটা গুরুত্ব দেয়? এই মর্যাদাটা দেয়? আসলে গুরুত্ব চাইতে বিষয়টা হলো যে মর্যাদাটা দেয় কিনা। ভারত কিছু ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের মানুষের একটা অংশ বয়ান তৈরি করেছে, ভারতের সরকার এবং ভারতের নাগরিকরা বাংলাদেশকে আসলে মর্যাদা জায়গায় দেখে না। কিন্তু আবার কিছু ক্ষেত্রে আপনি যদি দেখেন, ভারত আসলে প্রতিবেশী দেশ শুধু না, অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বন্ধুত্বের বড় উদাহরণ তৈরি করেছে। আপনি যদি দেখেন, এখন বয়ানটা আসলে আপনি কোনভাবে দেখবেন সেটি এখন তো অনেকেই যদি মনে করে যে এটি আসলে একটি অংশ যারা মুক্তিযুদ্ধের সময় বিপক্ষে ছিল, তারা আসলে ভারত বিরোধী অবস্থানকে বড় করবার চেষ্টা করছে, এটিও কিন্তু অনেকেই মনে করে। কাজেই ভারত একেবারে অমর্যাদার সঙ্গে দেখে তা না, বড় প্রতিবেশী হিসেবে তার হয়তোবা কোনো আচরণ ছোট হিসেবে বাংলাদেশের স্বার্থকে নষ্ট করতে পারে। এবং অমীমাংসিত অনেক ইস্যু রয়েছে, এটি সত্য। সীমান্ত হত্যা রয়েছে, তিস্তা চুক্তির কথা বলছিলেন, বাণিজ্যের ক্ষেত্রে অনেক কিছু বেরিয়ে রয়েছে। আমি যেটি বলছিলাম যে বড় একটা অংশ আমরা আমদানি করি, কিন্তু আমাদের রপ্তানি, ভারত তো বড় একটি বাজার হতে পারে, সেখানে আমরা পাচ্ছি না। সেখানে যে শুধু ভারত সবকিছু মানে তার ইচ্ছে করেই সব আটকে রাখছে তা না, কিন্তু বাংলাদেশেরও সেখানে সক্ষমতার পরিচয় দিতে হবে। আপনি যদি দেখেন এই যে আমরা বাস্তবতাই সত্য যে আসলে প্রতিবেশী দেশের সাথে আমাদের মর্যাদাশীল সম্পর্ক আমরা চাই। ধন্যবাদ সাইদ আরমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে পশ্চিমবঙ্গে এই বিজেপির যে আজকে ক্ষমতায় আসছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা। আমরা চাই প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে এবং সুসম্পর্ক রেখেই মর্যাদার জায়গা তৈরি করে এগিয়ে যেতে। সেই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।